গত কয়েক মাস ধরে দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা বিশ্লেষকদের মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রশ্নটি ছিল, বাংলাদেশকে শেষ পর্যন্ত তার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করতে পারবে? পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ে যে রক্তক্ষয়ী সংঘাত দশকের পর দশক ধরে চলছে, সেখানে কি এবার আকাশ থেকে নেমে আসবে মৃত্যুদূত? প্রশ্ন সবার মনে। এই প্রশ্নের উত্তর এখন আর কোনো রহস্য নয়। আন্তর্জাতিক এবং দেশীয় সংবাদ মাধ্যমগুলো থেকে যে খবর উঠে এসেছে তা রীতিমতো চাঞ্চল্যকর। বাংলাদেশ সরকার তুরস্কের সাথে একটি ঐতিহাসিক চুক্তি সম্পাদন করেছে। এই চুক্তির আর্থিক মূল্য ৬০০ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৭,৩০০ কোটি টাকার কাছাকাছি। কিন্তু সবচেয়ে বড় চমক হলো এই যে যুক্তরাষ্ট্র এই চুক্তিতে তাদের অনুমোদন দিয়েছে। যে অনুমোদন পাকিস্তান বহু চেষ্টা করেও পায়নি, সে অনুমোদন বাংলাদেশ পেয়ে গেছে। এই একটি তথ্যই বলে দেয় যে আঞ্চলিক ভূ রাজনীতিতে বাংলাদেশের অবস্থান কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পার্বত্য চট্টগ্রামের কথা বলতে গেলে প্রথমেই বুঝতে হবে এই ভূখণ্ডের ভৌগোলিক বাস্তবতা কী। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত এই এলাকা দেশের মোট আয়তনের প্রায় ১০ ভাগ। কিন্তু এই বিশাল এলাকার প্রতিটি ইঞ্চি যেন প্রকৃতি তার নিজের হাতে দুর্গম করে রেখেছে। পাহাড়ের পর পাহাড়, ঘন জঙ্গল, খাড়া ঢাল, গভীর খাদ। এমন একটি এলাকায় সামরিক অভিযান পরিচালনা করা যে কতটা কঠিন, তা যারা সেখানে কাজ করেছেন শুধু তারাই জানেন। ঐতিহাসিকভাবে ভূখণ্ডে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ চলে আসছে দীর্ঘদিন ধরে। গেরিলা হামলা, অতর্কিত আক্রমণ, অবৈধ অস্ত্র চোরাচালান, সীমান্ত পারাপার, এই সব কিছু মিলিয়ে একটি জটিল নিরাপত্তা পরিস্থিতি তৈরি হয়েছে, যা সামলাতে বাংলাদেশ সেনাবাহিনীকে দশকের পর দশক ধরে লড়াই করতে হচ্ছে। কিন্তু এই লড়াইয়ে তাদের হাতে সবসময় পর্যাপ্ত অস্ত্র ছিল না। বিশেষ করে আকাশ থেকে সহায়তা দেওয়ার মতো কোনো কার্যকর ব্যবস্থা ছিল না। মাত্র ৬ থেকে ৭ মাস আগের ঘটনা মনে করুন। বাংলাদেশ সেনাবাহিনীর একদল সদস্য পার্বত্য এলাকায় একটি অভিযানে গিয়েছিলেন। তারা জানতেন না যে তাদের জন্য মৃত্যু ফাঁদ পাতা আছে। কৃত্রিমভাবে পেতে রাখা বোমা, সেই বোমায় আঘাত পেয়েছিলেন তারা। এ ধরনের ঘটনা একটি দুটি নয়, বারবার ঘটেছে। প্রতিবারই প্রশ্ন উঠেছে যে এই ঝুঁকি কি কমানো যেত না? উত্তর হলো হ্যাঁ, যেত, যদি আকাশে অ্যাটাক হেলিকপ্টারটা থাকতো। একটি অ্যাটাক হেলিকপ্টার কি করতে পারে সেটা বুঝতে হলে আধুনিক যুদ্ধের ধারণা বুঝতে হবে। আজকের দিনে যুদ্ধ আর আগের মতো নেই। এখন দূর থেকে দেখা যায়, দূর থেকে আঘাত করা যায়। শত্রু কোথায় আছে তা জানার আগেই তাকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়। আধুনিক অ্যাটাক হেলিকপ্টারগুলোতে এমন মিসাইল থাকে যা ১৫ থেকে ২০ কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। মানে পাহাড়ের চূড়ায় যারা লুকিয়ে আছে তারা বুঝতেও পারবে না যে তাদের দিকে মৃত্যু ধেয়ে আসছে। বাংলাদেশের হাতে হেলিকপ্টার আছে অনেক, কিন্তু সেগুলো অ্যাটাক হেলিকপ্টার না। সাধারণ পরিবহন বা টহল হেলিকপ্টার দিয়ে যুদ্ধ করা যায় না। একটি অ্যাটাক হেলিকপ্টার সম্পূর্ণ ভিন্ন একটা জিনিস। এটি আকাশে উড়ন্ত একটি অস্ত্রাগার, মিসাইল, রকেট, মেশিন গান সব একসাথে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এটি দ্রুত পৌঁছাতে পারে। যেখানে স্থলপথে যেতে ঘন্টার পর ঘন্টা লাগে, সেখানে হেলিকপ্টারে মিনিটে পৌঁছানো যায়। এই বাস্তবতা মাথায় রেখেই বাংলাদেশ দীর্ঘদিন ধরে অ্যাটাক হেলিকপ্টার খুঁজছিল। কিন্তু সমস্যা ছিল অনেক। প্রথমত খরচ। একটি আধুনিক অ্যাটাক হেলিকপ্টারের দাম কম নয়। দ্বিতীয়ত রাজনৈতিক জটিলতা। অনেক দেশ অস্ত্র বিক্রির সময় নানা শর্ত জুড়ে দেয়। তৃতীয়ত প্রযুক্তিগত নির্ভরতা। যে দেশ থেকে অস্ত্র কেনা হবে তার সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক ভালো না থাকলে রক্ষণাবেক্ষণ কঠিন হয়ে যায়। এসব বিষয় বিবেচনায় তুরস্ক একটি আদর্শ পছন্দ হিসেবে উঠে আসে। তুরস্কের সাথে বাংলাদেশের সম্পর্ক অনেক পুরনো এবং গভীর। দুই দেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ, সাংস্কৃতিক যোগাযোগ আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তুরস্ক অস্ত্র বিক্রির সময় সাধারণ কোনো রাজনৈতিক শর্ত জুড়ে দেয় না। তারা ব্যবসায়িক ভিত্তিতে কাজ করে, টাকা দাও, প্রোডাক্ট নাও। এই সরল নীতি বাংলাদেশের মতো দেশের জন্য খুবই সুবিধাজনক। তুরস্কের T-129 অ্যাটাক হেলিকপ্টার সম্পর্কে কিছু বলা দরকার। এই হেলিকপ্টারটি তুরস্কের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি তৈরি করেছে, কিন্তু এর পেছনে ইতালির প্রযুক্তিও আছে। ইতালির আগুন্ডা ওয়েস্টল্যান্ডে যে ১২৯ মানগুলো হেলিকপ্টার তৈরি করে তার একটি উন্নত সংস্করণ হলো এই T-29। তুরস্কের ইতালির কাছ থেকে যে লাইসেন্স নিয়ে এটি নিজেদের দেশে তৈরি করে এবং নিজেদের প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করে। হেলিকপ্টারটির প্রযুক্তিগত বৈশিষ্ট্য বেশ চিত্তাকর্ষক। ২ ইঞ্জিন বিশিষ্ট এই মেশিন ঘন্টায় সর্বোচ্চ ২৮১ কিলোমিটার গতিতে উঠতে পারে। এই অপারেশনাল রেঞ্জ ৫৬১ কিলোমিটার। মানে একবার জ্বালানি ভরে এতটা দূরত্বে গিয়ে অভিযান চালিয়ে ফিরে আসতে পারে। ভূমি থেকে ২০,০০০ ফুট উচ্চতায় উঠতে সক্ষম এবং একটানা ৩ ঘন্টা আকাশে থাকতে পারে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এর অস্ত্র বহন ক্ষমতা। 4টি হার্ড পয়েন্ট এটি ১.২ টন পর্যন্ত অস্ত্র বহন করতে পারে। এর মধ্যে আছে চেইন গান, যা রোটারি ব্যারেলে মাল্টি ফায়ারিং করতে সক্ষম। ৫০০ রাউন্ডের বেশি গোলা বারুদ বহন করা যায়। এন্টি ট্যাঙ্ক মিসাইল ৮টি পর্যন্ত নেওয়া যায়। এই মিসাইলগুলো শুধু ট্যাঙ্ক ধ্বংসে নয়, বরং বাংকার উড়িয়ে দিতেও কাজে লাগে। এবং এগুলোর রেঞ্জ ১৬ থেকে ১৭ কিলোমিটার। শুধু মাটিতে আঘাত করার জন্য না,
বরং আকাশেও এই হেলিকপ্টার লড়াই করতে পারে। স্টিঙ্গার ভিত্তিক শর্ট রেঞ্জের এয়ার টু এয়ার মিসাইল বহন করে এটি। শত্রুপক্ষের হেলিকপ্টার বা ড্রোন আসলে সেগুলোকেও ভূপাতিত করতে পারে। 8টি পর্যন্ত এই মিসাইল বহন করা সম্ভব এবং উন্নত জ্যামিং প্রযুক্তির কারণে এই হেলিকপ্টারকে আক্রমণ করা সহজ নয়। এই হেলিকপ্টারটি শুধু কাগজে কলমে ভালো নয়, বাস্তব যুদ্ধক্ষেত্রের কার্যকারিতা প্রমাণিত। আজারবাইজান 2020 সালে আর্মেনিয়ার বিরুদ্ধে যে যুদ্ধ করেছিল সেখানে তুরস্কের এই হেলিকপ্টার ব্যবহৃত হয়েছে এবং চমৎকার পারফরমেন্স দেখিয়েছে। শত্রুর ট্যাঙ্ক ধ্বংস করেছে, বাংকার উড়িয়ে দিয়েছে, গ্রাউন্ড ট্রুপসকে সাপোর্ট দিয়েছে, যুদ্ধের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবার আসা যাক চুক্তির বিস্তারিত বিষয়ে। $600 মিলিয়ন 6টি হেলিকপ্টার কেনা হবে, সংখ্যাটি 8টিও হতে পারে বলে জানা যাচ্ছে। এই হিসাবে প্রতিটি হেলিকপ্টারের দাম পড়ে প্রায় $100 মিলিয়ন। অনেকে প্রশ্ন তুলতে পারেন যে এত দাম কেন? রাশিয়া বা অন্যান্য দেশের অ্যাটাক হেলিকপ্টার $50 থেকে $55 মিলিয়ন পাওয়া যায়, তাহলে বাংলাদেশে এত বেশি কেন খরচ হচ্ছে? উত্তরটা লুকিয়ে আছে চুক্তির বিস্তারিত শর্তে। এটি শুধু হেলিকপ্টার কেনার চুক্তি নয়, এটি একটি সম্পূর্ণ প্যাকেজ ডিল। হেলিকপ্টার নিজ দাম ধরা হয়েছে প্রায় প্রতিটি $35 মিলিয়ন। বাকি পুরো টাকা খরচ হবে অন্যান্য জিনিসে: প্রশিক্ষণ, লজিস্টিক সাপোর্ট সেন্টার, স্পেয়ার পার্টস, মেইনটেনেন্স, ইকুইপমেন্ট এবং সকল ধরনের অস্ত্র ও গোলাবারুদ, সব মিলিয়ে $600 মিলিয়ন। এই চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল প্রযুক্তি হস্তান্তর। বাংলাদেশ একটি রক্ষণাবেক্ষণ কেন্দ্র তৈরি করে দেবে তুরস্ক। কিছু ক্ষেত্রে মেইনটেনেন্সের প্রযুক্তিও হস্তান্তর করা হবে। এর মানে হলো বাংলাদেশকে প্রতিটি ছোটখাটো মেরামতের জন্য তুরস্কে যেতে হবে না। নিজেদের দেশেই অনেক কিছু সামলানো যাবে। দীর্ঘমেয়াদী এটি অনেক খরচ বাঁচাবে। কিন্তু এই পুরো চুক্তির সবচেয়ে চমকপ্রদ অংশ হলো যুক্তরাষ্ট্রের অনুমোদন। প্রশ্ন উঠতে পারে যে তুরস্ক থেকে হেলিকপ্টার কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি কেন লাগবে? উত্তর হলো ইঞ্জিন। T-129 হেলিকপ্টারে যে ইঞ্জিন ব্যবহার করা হয় সেটি আমেরিকান। তুরস্ক এখনও নিজেদের ইঞ্জিন সত্যি তৈরি করতে পারেনি, তাই আমেরিকান ইঞ্জিন ব্যবহার করতে হয় তাদের, এবং সেই ইঞ্জিন তৃতীয় দেশে রপ্তানি করতে হলে আমেরিকার অনুমতি নিতে হয়। পাকিস্তান এই বাধায় হোঁচট খেয়েছে। তারাও তুরস্ক থেকেই হেলিকপ্টার কিনতে চেয়েছিল। 30টিরও বেশি হেলিকপ্টার কেনার জন্য আবেদন করেছিল, চুক্তিও হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্র বাগড়া দিল। তারা বলল ইঞ্জিন রপ্তানির অনুমতি দেয়া হবে না। পাকিস্তান অনেক চেষ্টা করলো, কূটনৈতিক তৎপরতা চালালো, কিন্তু কোনো লাভ হলো না। শেষ পর্যন্ত তারা এই ডিল থেকে সরে এসে চীনের কাছ থেকে হেলিকপ্টার কিনতে বাধ্য হলো। বাংলাদেশের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র অনুমতি আসলেই দিয়ে দিল। এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মানে হলো যুক্তরাষ্ট্র বাংলাদেশকে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবেই দেখছে। পাকিস্তানকে তারা সন্দেহের চোখে দেখে, কিন্তু বাংলাদেশকে সেভাবে দেখে না। এই অনুমোদন শুধু একটি অস্ত্র চুক্তির অনুমোদন নয়, এটি একটি কৌশলগত স্বীকৃতি। তুরস্কের সাথে বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্ক এই হেলিকপ্টার চুক্তিতে সীমাবদ্ধ নয়, আরও অনেক কিছু হচ্ছে এবং হতে যাচ্ছে। রায়বক্তার ড্রোন বাংলাদেশ ইতোমধ্যেই কিনেছে, আর এই ড্রোন সারা বিশ্বে সাড়া ফেলেছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে, আজারবাইজান যুদ্ধে ব্যবহৃত হয়েছে এবং চমৎকার ফলাফল দিয়েছে। এখন বাংলাদেশ তুরস্কের আঙ্কা ড্রোন কেনার কথাও ভাবছে। এই ড্রোন বায়বক্তারের চেয়ে বড় এবং শক্তিশালী। এর জন্য আলাদাভাবে $500 থেকে $600 মিলিয়ন খরচ হতে পারে। চুক্তি এখনও চূড়ান্ত হয়নি, তবে আলোচনা শেষ পর্যায়ে আছে বলেই জানা গেছে।